আমাদের সদস্য যারা আছেন সকলে আসতে পারেননি, কিন্তু আমরা প্রতি বছর আমাদের ক্রান্তিকালের যিনি প্রাণ পুরুষ বলে আমরা যাকে জানি, অন্যতম প্রতিষ্ঠাতা শ্রী নবেন্দু সেন, তার জন্মদিন 31শে আগস্ট 1944। প্রতি বছর এই 31শে আগস্টকে উপলক্ষ করে, তার জন্মদিনের উপলক্ষ করে আমরা নবেন্দু সেন স্মৃতি পুরস্কার দেওয়া হয় যে অনুষ্ঠান। এবছরে সেটা সম্ভব হয়নি, কারণ চারিদিকে যে অবস্থা, সেই অবস্থার মধ্যে আমরা নবেন্দু সেন স্মারক সম্মান প্রদানের যে অনুষ্ঠান সেটা করতে পারিনি। কিন্তু আমরা আজকে সমবেত হয়েছি, যদিও গত মঙ্গলবার আমাদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, অর্থাৎ নবেন্দু সেনের জন্মদিন 31 তারিখ, যেহেতু বন্ধ ছিল, লকডাউন ছিল, সেজন্য আমরা তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার এই অনুষ্ঠান করব বলে ঠিক করেছিলাম। কিন্তু সেদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদেরকে শেষ মুহূর্তে অনুষ্ঠান চেঞ্জ করতে হয়েছে এবং আজকে আমরা সেই অনুষ্ঠান করছি। আমাদের মধ্যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শ্রী শিবাশিস মুখোপাধ্যায়। তিনি আজকে আমাদের মধ্যে স্মারক বক্তৃতা তিনি দেবেন। নবেন্দু দাস সম্পর্কে, তিনি দীর্ঘদিন নবেন্দু দার সাথে তার যোগাযোগ ছিল। সোদপুরের বুকে অনেকদিন ধরে নবেন্দু দাকে তিনি দেখেছেন। তার চোখে নবেন্দু দা এবং আজকের এই স্মরণ সভায় তিনি আজকে আমাদের প্রধান অতিথি। আমি অনুরোধ করব শিবাশিস দাকে মঞ্চে আসবার জন্য। শ্রী শিবাশিস মুখোপাধ্যায়। আমি অনুরোধ করছি আমাদের ক্রান্তিকালের সভাপতি শ্রী পার্থসারথী চট্টোপাধ্যায়কে মঞ্চে আসবার জন্য। ক্রান্তিকালের সভাপতি এবং নবেন্দু দার খুব কাছের মানুষ, দীর্ঘদিনের পথ চলার সাথী শ্রী পার্থসারথী চট্টোপাধ্যায় আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। আমরা প্রথমে অনুষ্ঠান শুরু করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। শ্রী শিবাশিস মুখোপাধ্যায় আজকে প্রধান অতিথি, শ্রী শিবাশিস মুখোপাধ্যায়। এইমাত্র প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানের সূচনা করলেন শ্রী শিবাশিস মুখোপাধ্যায় মহাশয়। এখন ক্রান্তিকালের পক্ষ থেকে ক্রান্তিকালের সভাপতি শ্রী পার্থসারথী চট্টোপাধ্যায়কে অনুরোধ করব ফুল দিয়ে নবেন্দু দার যে প্রতিকৃতি আছে আমরা সকলেই তাকে ফুল দেব। প্রথমে আমরা অনুরোধ করব
সভাপতি শ্রী পার্থ সারথী চট্টোপাধ্যায়কে। ফুলের প্লেটে একটু আগে দিন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করবেন শ্রীমতী সুমনা সাহা। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ।
40-এর দশক যখন আমাদের বাংলায় তথা ভারতবর্ষে যখন আইপিটিএ দাপিয়ে বেড়াচ্ছে, আমাদের বাংলায় মোটামুটি গ্রুপ থিয়েটারের কিন্তু জন্ম হয়েছিল ওই 40-এর দশকে। তার আগে যাত্রা বা নাটক এগুলো হতো, কিন্তু গ্রুপ থিয়েটারের হিসেবে 40-এর দশকে বোধ হয়, তাই না? 40-এর দশকে হচ্ছে গ্রুপ থিয়েটারের শুরু। আর তখন বিজন ভট্টাচার্যের নবান্ন প্রস্তুতি, এই সন্ধিক্ষণে 1944 সালে 31শে আগস্ট নবেন্দু সেন জন্মগ্রহণ করেন। তারপরে তার পথ চলা এবং 1968 সালের 16ই জুন মোটামুটি ক্রান্তিকালের জন্মলগ্ন থেকে দুজন প্রাণপুরুষ, যিনি একজন আমাদের মাঝে এখনো আছেন আর যিনি নেই, নবেন্দু সেন এবং মৃণাল মুখার্জি। এরা হঠাৎ ঠিক করে যখন পূর্ণ যৌবন তাদের হঠাৎ ঠিক করলেন যে শত্রুর একটা গ্রুপ থিয়েটার করতে হবে। বলতে গেলে শত্রুর এর আগে কোনো গ্রুপ থিয়েটার কিন্তু জন্মগ্রহণ করেনি। 1968 সালের 16ই জুন আমাদের ক্রান্তিকাল প্রতিষ্ঠিত হয় এবং তারপরে আজকে 2020 ক্রান্তিকালের পথ চলা। এবং এই পথ চলার মধ্যেই আমরা সকল সময় নবেন্দু সেনকে স্মরণ করি। 2008 সালে সেপ্টেম্বর মাসে নবেন্দুদা প্রয়াত হন। তারপরে কিছুদিন চলবার পরে আমরা হঠাৎ ক্রান্তিকাল ঠিক করে যে নবেন্দুদার স্মারক সম্মান আমরা দেব। সেই হিসেবে নবেন্দুদার পরিবার থেকে প্রতি বছর 3001 টাকা করে দেওয়া হয় এই সম্মান প্রদান করি, কিন্তু এই বছর সেই সম্মান প্রদান করা যাচ্ছে না। যাই হোক, বিশেষ কিছু বলবার আমি দেখি না, কারণ এরপরে নবেন্দুদা সম্বন্ধে আলোচনা করবেন আমাদের শোধপুরী আর এক কবি, নাটককার, পরিচালক শিবাশিস মুখোপাধ্যায়, যার গ্রুপের নাম সুখচর গ্রুপের প্রতিষ্ঠাতা ও বলা যেতে পারে শিবাশিস মুখোপাধ্যায়কে। তিনি নবেন্দুদা সম্বন্ধে আলোচনা করবেন। আমাদের সঞ্চালকতা এরপরে তাকেই ডাকবেন। নমস্কার। তার আগে আমাদের নবেন্দুদার বিশেষ তিনি একটা বার্তা পাঠিয়েছেন আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্যে, আমি সেটা একটু পড়ে দিচ্ছি। কি নামে পাঠিয়েছি? অন্যবার থেকে নিয়ে নাও না। বলছে আচ্ছা কাউকে পাঠিয়েছে? হ্যাঁ, তিনি লিখেছেন আজ 31শে আগস্ট, উনি যেদিন লিখেছেন, যেদিন নবেন্দুদার জন্মদিন ছিল, সেদিন উনি লিখে পাঠিয়েছিলেন, আজ 31শে আগস্ট আপনাদের নবেন্দুদার জন্মদিন। বেঁচে থাকলে বয়স হতো 76 বছর। ভাবতেও অবাক লাগে। এখনকার এই উদ্ভট সময় পার হতে হতে মনে হচ্ছে আগে আগে চলে গিয়ে ওর কত কিছু দেখা হলো না, আর ওকে কত কিছু দেখতে হলো না। তবু এর মধ্যেও আপনারা তাকে মনে করছেন, তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, আমার খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে
ক্রান্তিকালকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। ইরা সেন। আমরা এবারে আজকের আমাদের প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিবাশিস মুখোপাধ্যায়। তাকে আমরা একটু বরণ করে নেব। বাপ্পা, তুমি একটু নিয়ে আসো। বৌদি, আপনি একটু ফুলের তোড়ার উত্তরটা নিয়ে আসো। বাপ্পা, বৌদি একটু এগিয়ে আসো। হ্যাঁ, ফুলের তোড়াটা, ফুলের তোড়াটা। আমাদের দলের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক হাতে দিয়ে আমরা শ্রী শিবাশিস মুখোপাধ্যায়কে বরণ করে নিচ্ছি। ক্রান্তিকালের সদস্যা শ্রীমতী দীপালী চক্রবর্তী। আমাদের সভাপতিকেও আমরা বরণ করে নেব। আসুন দাদা, অনেক দূর থেকে এসছেন দাদা, আসুন। এই সুব্রত দা, যান যান যান, সুব্রত দা আসুন, এই দাও আসুন না। এত দূর থেকে এসছেন। এত করে বলতে লাগে না। সুব্রতদা মনে করে এত দূর থেকে এসছেন, আমাদের ভীষণ ভালো লাগছে। আমাদের সভাপতি বাপ্পা সরে যা। পুষ্পস্তবক এবং উত্তরী দিয়ে বরণ করে দিচ্ছেন শ্রী সুব্রত ঘোষ। অনেক অনেক ধন্যবাদ সুব্রতদা। এবারে নবেন্দুদা সম্পর্কে বলবেন, তার স্মৃতিচারণা করবেন শ্রী শিবাশিস মুখোপাধ্যায়। ইতিমধ্যে আমি সুকুমার দাকে দেখছি, শ্রী সুকুমার পাল, তিনিও এসেছেন। এনারা নবেন্দুদার সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আসলে আমরা কয়েকজন যারা এখন ক্রান্তিকালের সাথে ঘোরাফেরা করছি, আমরা আমাদের খুব মানে একটা আঘাতের জায়গা যে আমরা তাকে সেইভাবে পাইনি। আপনারা আছেন, এখানে প্রচুর মানুষ আছেন যারা পুরনো মানুষ। আমাদের নিরাময়দা আছেন, প্রবীণও অনেকদিন ধরেই আছে, আমাদের ভজনদা আছেন, সুকুমারদা আছেন, আমাদের বাবুন আছে। এরা সকলেই ভীষণভাবে নবেন্দুদাকে কাছের থেকে দেখতে পেয়েছে, তার সাহচর্য পেয়েছে, তাকে জানতে পেরেছে। কিন্তু আমরা শুধু স্মৃতি নিয়েই রয়েছি এবং শুধু অবাক হয়ে যাই যখন তার কাজের কথা শুনি। আজকে বেশ কিছু পোস্টার দেখবেন এখানে আমরা টাঙিয়েছি। এই পোস্টারগুলো গত 3-4 দিন আগে আমরা আমাদের ক্রান্তিকালের মহড়া কক্ষটাকে পরিষ্কার করতে গিয়ে দেখছিলাম এইগুলো সব 40 বছরের ক্রান্তিকাল তখন এগুলো তৈরি হয়েছিল এবং সবকটাই নবেন্দুদার হাতে তৈরি। মানে ভাবতে অবাক লাগছে যে কি অপূর্ব সমস্ত কাজ যে এখানে ওখানে রয়েছে। দেখছিলাম নবেন্দুদা কোথায় কোন অনুষ্ঠানে কোন ধরনের স্কাল্পচার বলুন, আর্ট বলুন, তিনি কোথায় কোথায় গেছেন তার টোটাল লিস্ট ওখানে রয়েছে। বেশ কিছু লিস্টে দেখছিলাম কোন কোন নাটক, তার ড্রেস, মঞ্চসজ্জা। মানে অদ্ভুত লাগছে যে তার কাজ সত্যি আমরা কতটুকু জানি। আপনারা যারা জানেন তাকে দীর্ঘদিন ধরে দেখেছেন এবং যারা আমরা জানি না কিন্তু শুনেছি, এই নিয়েই আমরা আছি। আমরা নবেন্দুদাকে স্মরণ সভায় আজকে সেটাই ভীষণভাবে স্মরণ করব, তাকে জানব। এখন বক্তব্য রাখবেন শ্রী শিবাশিস মুখোপাধ্যায়। আজ নাট্যকার, নির্দেশক, শিল্পী, ভাস্কর, কবি নবেন্দু সেনের, আমাদের প্রিয় নবেন্দুদার জন্মদিন। নবেন্দুদা আমাদের ছেড়ে চলে গেছেন কয়েক বছর হলো। আমরা যারা নবেন্দুদার স্নেহ সান্নিধ্য
পাবার সৌভাগ্য লাভ করেছিলাম। তারা তো খুব ঘনিষ্ঠভাবে পেয়েছিলাম। তিনি এত সুন্দর করে আমাদের সঙ্গে মিশতেন, গল্প করতেন, কথা বলতেন, নানান শিক্ষা দিতেন, কথার মধ্যে মধ্যে মজা করতেন, যে আমরা নবেন্দুদার প্রতিভার বিরাটত্ব ঘনিষ্ঠ ছিলাম বলে অতটা বুঝে উঠতে পারিনি সব সময়। তিনি চাইতো না বোঝাতে, সব সময় সেটা আড়াল করে রাখতেন, নিজেকে মজা করতে রাখতেন। কিন্তু নবেন্দুদা চলে গেছেন কয়েক বছর হলো। যত দূরবর্তী হচ্ছি, সময় যত পেরোচ্ছে, তত নবেন্দুদার প্রতিভার মহত্ব, বিরাটত্ব বেশি করে আমার কাছে অন্তত ধরা পড়ছে। নবেন্দুদার নাট্য সমগ্র বেরিয়েছে শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় দেশ থেকে। এর মধ্যে ওর কাজগুলো অন্যান্য নাট্যগোষ্ঠী অভিনয় করছেন। তার হাতে গড়া আদরের নাট্য সংস্থা সোদপুর ক্রান্তিকাল তো অভিনয় করছেনই, আর কাজ করে চলেছেন নবেন্দুদার হাতে তৈরি এ অঞ্চলের অনেক নাট্যকর্মী। আমি তো আছি, আমি এবং আমাদের নাট্যগোষ্ঠী সুকচর গ্রুপের ছেলেমেয়েরা আছেন, আরও আছেন বেলঘরিয়া, পানিহাটি, সোদপুর, খড়দা, এই অঞ্চলের প্রচুর নাট্যকর্মী যারা নবেন্দুদার সান্নিধ্যে উদ্বুদ্ধ হয়েছে, থিয়েটার করতে এসেছে, থিয়েটার করে চলেছে। নবেন্দুদার শিল্পের সমস্ত শাখায় তার অনায়াস গতায়াত দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন নাট্যকলাকে কেন বলে তিলোত্তমা শিল্প। তিল তিল করে প্রতিটা শিল্প থেকে সব কিছু নিয়ে গড়ে ওঠে নাট্যকলা। নবেন্দুদা ছবি আঁকতে পারতেন, নবেন্দুদা ভাস্কর্যকর্ম, মহৎ সমস্ত ভাস্কর্যকর্ম করেছেন। সেগুলো কখনো বাইরে, ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে নানা জায়গায়। নবেন্দুদা ছবি এঁকেছেন, প্রদর্শনী হয়েছে, সেই সব ছবির আমরা ভিড় করে দেখতে গিয়েছি সেই প্রদর্শনী। নবেন্দুদা নাটক লিখেছেন, নবেন্দুদা কবিতা লিখেছেন। আমি দু এক লাইন কবিতা লেখার চর্চা করি বলে নবেন্দুদা নিজের লেখা কবিতা একটু লাজুক মুখেই আমাকে শোনাতেন। সেসব করে লেখা আমাকে দেখিয়েও দিয়েছেন, আমার নিজের লেখা নিয়ে মতামত দিয়েছেন, প্রায় লালন করেছেন সন্তান সম স্নেহে। তাই সোদপুর ক্রান্তিকালের সঙ্গে জড়িত এই যে নবেন্দুদা, দুলালদা, অশেষদা এরা চলে গেছেন, কিন্তু এরা পরবর্তী প্রজন্ম হিসেবে আমাদের রেখে গেছে। শুধু ক্রান্তিকালের সঙ্গে যুক্ত বন্ধুরা রয়েছেন তারা না, আমরাও কিন্তু নবেন্দুদাদের হাতে গড়া একজন শিল্প সেনানী। তাই নবেন্দুদার এই যে স্বীকারোক্তি, আমারও আজ এই যে স্বীকারোক্তি, আমরা নবেন্দুদাদের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছি, এই স্বীকারোক্তিটাই আজকে জন্মদিনে শিল্পী, ভাস্কর, নাট্যকার, নির্দেশক, একজন মহৎ মানুষ নবেন্দু সেনের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। আমার প্রকাশ হলো বেদন বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে দিয়েছি
দিয়েছি কার গলে আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশে হৃদয়ে আমার প্রকাশ হলো। আজ নবেন্দুর জন্মদিন। নবেন্দুর বলতে গেলে একটা অকাল প্রয়াণী ঘটেছিল, তাতে সবচেয়ে ক্ষতি হয়েছিল তার পরিবারে। কিন্তু আমি মনে করি এই সোদপুর শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলের ক্ষতি তার চেয়ে খুব কম নয়। তার নানা সত্তা, নাট্যকার, শিল্পী, ভাস্কর, সংগঠক। আমি আজকের আমার মনে পড়ছে এই সোদপুরের যে সাংস্কৃতিক যে পরিবেশ ৬০-এর দশকে এই যে গড়ে উঠেছিল, এই গড়ে ওঠার পেছনে নবেন্দুর সারথির মতো ভূমিকা। ৬৪, ৬৫, ৬৬ যে ভূমিকার পরিণতি হচ্ছে ক্রান্তিকালের জন্ম। আজকের সোদপুরের সেই চেহারা এই প্রজন্ম অনুমান করতে পারবে না। ব্রিজ ছিল না, আমরা দুজনেই সোদপুর স্কুলের ছাত্র। স্কুলের সামনেই বিশ্বভারতী একটি বইয়ের দোকান, মানিকদার মানিকদা খুব সাংস্কৃতিকবান মানুষ ছিলেন এবং সেখানে বাংলা সাহিত্যে খুব বড় বড় লেখকদের পদধূলি পড়েছিল, এমনকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। তার পাশে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, আরও একটু এগিয়ে গিয়ে তার নামটা খুব রূপায়ণ। সেই রূপায়ণের ছবি আঁকার স্টুডিও ছিল সুনীল চট্টোপাধ্যায়। নবেন্দু এই সমস্ত জায়গাগুলোকে এই অঞ্চলের যে তরুণ সংস্কৃতিবান, যারা চিন্তা ভাবনায় অগ্রগণ্য, কৌতূহলী, স্বপ্ন দেখছে, তাদেরকে নিয়ে দিন রাত আলোচনা, আড্ডা, একটা মধ্যমণি। এবং সেই সময়টা ৬৭ সাল, প্রথম যুক্তফ্রন্ট সরকার হচ্ছে, এদিকে আন্তর্জাতিকভাবে কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে গেছে। এই সমস্ত তর্ক বিতর্কের মধ্যে নবেন্দু এখানকার সাংস্কৃতিক জীবনে, বাঙালির যে সাংস্কৃতিক জীবন আড্ডা, সেইটাকে তার মধ্যমণি এবং এই স্বপ্ন দেখাবার ফলই হচ্ছে ৬৮ সালে ক্রান্তিকাল তৈরি। ওর অনেক সত্তার মধ্যে আমি ওর নাট্যকার হিসেবে ওর যে সত্তা আমার মনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওর একটা গুণ হচ্ছে কোনো জিনিসকে লিখতে গেলে একেবারে গভীরে চলে যেত। আমার মনে আছে আর্কিমিডিসের মৃত্যু লিখবার আগে বেশ কয়েকবার ও আমার কাছে এসেছিল সোদপুর স্কুলে। আমরা দুজনে লাইব্রেরিতে বসে অনেক দিন আলোচনা করেছি। আলোচনার বিষয়টা কি না, সেরাকুসের সঙ্গে ওই রোমানদের যে যুদ্ধ দীর্ঘদিন ধরে হচ্ছে, সেরাকুসের সৈন্যরা
এই দর্পণ তৈরি করেছে, অবতল দর্পণ। এই অবতল দর্পণের আলো ফেলে ওই রোমান জাহাজদেরগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এই অবতল দর্পণের আবিষ্কর্তা ছিলেন আর্কিমিডিস। তো ও আমার কাছে আসতো যে সাধারণত আপনি তো বিজ্ঞানের লোক, এটা কিভাবে হয়, দিনের পর দিন আলোচনা। আমি না সত্যি বিস্মিত হয়ে যাই। এর পরের দিকে 8-এর দশকে আমি তখন কলকাতায় প্রমা পত্রিকার সঙ্গে যুক্ত। আমাদের একটা কলকাতায় গল্প কবিতা পড়ার আড্ডা। ও একবার নাটক পড়লো একটা, সেটা খুব সম্ভব শত্রু সম্পত্তি নিয়ে বাংলাদেশে। অসাধারণ নাটক লিখবার ক্ষমতা, অসাধারণ। আজকের আমার মনে হয় যে এই মোহিত চট্টোপাধ্যায় ইত্যাদি যাদের কথা বলি, আজ নবেন্দুর নাট্যকার হিসেবে নবেন্দুর এত গভীর তার বোধ, তার মানুষের সঙ্গে মেলামেশা, ছবি ভাট মিলে একটা কমপ্লিট ম্যান ছিল নবেন্দু। এবং আজকের আমাদের সোদপুরে সাংস্কৃতিক জীবন বলতে প্রায় কিছুই নেই, কিন্তু আর যদি থাকতো, আমার মনে হয় আমরা যারা এখানে বসবাস করি, যারা বাংলা সংস্কৃতির সঙ্গে নিজেকে যুক্ত বলে গৌরব বোধ করি, নবেন্দুর নেতৃত্বে এটা নিশ্চয়ই আরও একটা উন্নত স্তরে চলে যেত। আমার এক ক্লাস নিচে পড়তো আমার অনুজ, তবু আজকের দিনে, তার জন্মদিনে এই কথাগুলো বারবার আমার মনে হচ্ছে, যেন আমি সেই 60-এর দশকের সোদপুরের সাংস্কৃতিক জীবনে ফিরে যাচ্ছি। আমরা একই ফ্ল্যাটে, আমার 3 তলায় জেঠু থাকেন, আমরা 1 তলায় থাকি। তো বাবারা সব বন্ধুরা যখন কাকুরা সব যেতেন, কানে আসতো রতন কাকুর এই গানটা খুব গাইতেন, তো চেষ্টা করছি। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিনকর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিনকর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। স্মরণ করি তোমায় হৃদয় মাঝে, তোমাকে প্রণাম জানাই অন্তর থেকে, স্মরণ করি তোমায়
তুমি আজ নাই, তাই মনে এত ব্যথা। তুমি আজ নাই, তাই মনে এত ব্যথা। তবু তোমার স্মৃতিটাই রেখেছি অন্তরে। তুমি আজ নাই, তাই মনে এত ব্যথা। তবু তোমার স্মৃতিটাই রেখেছি অন্তরে। জানি সকলের মাঝে আছো তুমি, ভালোবাসা আছে শুধু তোমার চরণে। জানি সকলের মাঝে আছো তুমি, ভালোবাসা আছে শুধু তোমার চরণে। স্মরণ করি তোমার হৃদয় মাঝে, স্মরণ করি তোমার হৃদয় মাঝে। ক্রান্তিকালের আমন্ত্রণে নভেন্দুদার জন্মদিনে আমি অচিন মৈত্র। নভেন্দু সেন একটা ছোট্টখাট্ট চেহারার বিশাল মাপের মানুষ ছিল। ওর সামনে গেলে আমার এই 6 ফুটের চেহারাটাকে নিয়েও আমার কেমন ছোট ছোট মনে হতো। তাই আমার সমবয়সী হওয়া সত্ত্বেও আমি ওকে নভেন্দু দা বলতাম। দীর্ঘ 26 বছর আমরা বোকারোয় ঘর করেছি। আমি হাতে গুনে বলে দিতে পারবো ওই পিরিয়ডে আমাদের কদিন দেখা হয়নি। 8 থেকে 80 যে কোনো বয়সের মানুষের সাথে তাদের লেভেলে গিয়ে মিশে যেত অনায়াসে। কি অসাধারণ ক্ষমতা, প্রত্যেককে ভালোবাসত। এই যে নাটক, স্কাল্পচার, পেন্টিং, এইসব রচনার নিদর্শন তো ওর চারিদিকে ছড়িয়ে আছে। সে ক্ষমতার কথা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু ওই কাছ থেকে দেখেছি ওর আর একটা ক্ষমতার কথা। ও মানুষ গড়ার কারিগর ছিল, যারা ওর সান্নিধ্যে এসে নিজেদের সমৃদ্ধ করেছে তারা প্রত্যেকে জানে। যেমন আমি একটা ঘটনার কথা বলি। তখন শ্যামল ঘোষ নক্ষত্রের তরফ থেকে ওই চাণক্য চন্দ্রগুপ্ত নাটকের পোশাক পরিকল্পনার দায়িত্ব নবেন্দু সেনকে দিয়েছেন, আর সেট করছেন খালেদদা। এখন নবেন্দু সেন যাবেন খালেদদার কাছে, উনি সেটটা কীরকম করেছেন দেখতে, সো দ্যাট উনি ও ড্রেস ডিজাইনের রংটংগুলো যাতে ম্যাচ করে সেইটা। আমায় বললো যাবি? বাবা, ওই রকম স্টলওয়ার্ড দুজন নিজেদের মধ্যে কথা বলবে আর আমি ওখানে বসে থাকবার সুযোগ পাবো, ছাড়া যায়? চললাম। খালেদদার অভ্যর্থনা দেখে বুঝলাম যে খালেদদার হৃদয়ে নবেন্দুদার জায়গা কতটা। দেখে আমার সঙ্গে আলাপ করিয়ে দিল। আলাপচারিতার পরে স্কেচটা টেবিলের ওপর রেখে খালেদদা বললো, দেখ। নবেন্দুদা স্কেচের ওপর ঝুঁকে পড়ল। খালেদদা আমায় আস্তে আস্তে বললেন, জানতে এসেছে ও তো, জানবো আমি। আমি তখন কথাটা বুঝতে পারি। খানিকক্ষণ ওদের মধ্যে আলোচনা পর্যালোচনা চললো, কি হবে কি হবে না, এটা হওয়া উচিত এটা হওয়া উচিত না, নানা রকম আলোচনার পরে খালেদদা ফুল কনভিন্স। আস্তে আস্তে দেখলাম হলুদ রঙের কাপড়টা লাল কাপড়ে বদলে গেল,
খামগুলো ছিল হালকা সবুজ রং, সেগুলো হয়ে গেল হালকা নীল। এরকম হরেক রকম পরিবর্তন, কারণ নবেন্দুদা যা স্কেচ করেছে সেগুলো নাকি রাখতেই হবে। এই হচ্ছে নবেন্দু সেন। শেষ করার আগে, কারণ সময় সংকীর্ণ, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, গুরুদাসদা বোকারো, একবার বলেছিল এই নবেন্দু সেনের জীবনে সবচেয়ে বড় দুঃখ কি জানিস? নবেন্দু সেনের কোনো বন্ধু নেই। আমি বললাম, কি বলছো, নবেন্দু সেনের বন্ধু নেই? হতে পারে নাকি কখনো? বললো, না রে, ওরা সব সাকরেদ, বন্ধু কেউ নয়। কিন্তু আমি জানি নবেন্দু সেনের একটা বন্ধু ছিল, তার নাম ইরা, ইরা সেনগুপ্ত, ওর সহধর্মী। আজ শিল্পী, নাট্যকার এবং নাট্য পরিচালক নবেন্দু সেনের জন্মদিন। তার সঙ্গে দীর্ঘ বছরের সখ্য ছিল। তিনি 1968 সালে পানিহাটির কয়েকজন তরুণ যুবক সংস্কৃতিপ্রেমী কলাকুশলীদের নিয়ে তৈরি করলেন ক্রান্তিকাল নামে একটি নাটকের গোষ্ঠী। ধীরে ধীরে এই নাটকের দলটি শুধু পানিহাটিতে আবদ্ধ থাকলেন না, তারা গ্রাম বাংলা থেকে শুরু করে শহর, মফস্বল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন তাদের অনেক অনেক নাটক নিয়ে। বিশেষ করে সেই নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্যান্টোমাইম, সমবেত সওয়াল জবাব, আর্কিমিডিসের মৃত্যু, বৃত্তের বাইরে, আরও অনেক নাটক, যেগুলো এই মুহূর্তে আমার স্মরণে আসছে না। নবেন্দুদা তুলিতে ছিল এক মোহময় জাদু। নবেন্দুদার একটা চিত্রকলার মধ্যে সম্ভবত ডল সিরিজ নামে একটা অনেকগুলো পেন্টিং উনি করেছিলেন এবং একাডেমি অফ ফাইন আর্টসে সেটির প্রদর্শনীও হয়েছিল। মৃণালদা তার রিভিউ করেছিলেন, মৃণাল ঘোষ, সেটা আমার মনে আছে। এবং নবেন্দুদার একক চিত্র প্রদর্শনী সেটা। আর এটাও মনে আছে, আমরা যখন নবেন্দুদাকে একটা নাটক দেখার কথা বলি, নবেন্দুদা বললেন যে চলো আর্কিমিডিসের মৃত্যু দেখলে, আমাদের একাডেমিতে হচ্ছে। তো আমাদেরই এক বন্ধু বাবন, তাপস, এরা তাপস দাস, এরা পূর্ণেন্দু পত্রিকা নিয়ে এলেন। পূর্ণেন্দুদা তো নাটক দেখে উচ্ছ্বসিত। আজকাল পত্রিকায় একটা বড় সমালোচনাও লিখলেন। নবেন্দুদার কথা বলতে গেলে আরও অনেকের কথা বলতে হয় এই সঙ্গে। প্রয়াত দুলাল চক্রবর্তী, যিনি আর্কিমিডিসের ভূমিকায় অভিনয় করেছিলেন, সুভাষ মুখোপাধ্যায় এখনও ক্রান্তিকালে অভিনয় করে যাচ্ছেন দাপটের সঙ্গে, এবং আরও অনেকে আছেন যাদের সকলের নাম হয়তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। নবেন্দুদার চরিত্রে একটা বিশেষত্ব ছিল যে নবেন্দুদা ছিলেন খুব পজিটিভ, যে কিছু একটা করতে হবে। কখনো রং তুলি নিয়ে, কখনো নাটক নিয়ে, কখনো দলবল ছেলেমেয়ে ছোটদের নিয়ে, কখনো বা শুধু পাড়ার কয়েকজন বয়স্ক বা ইয়াংদের নিয়ে আড্ডা। এইটা হচ্ছে নবেন্দুদার একটা সকলকেই উৎসাহিত করতেন, কিছু করো। আমার মনে আছে নবেন্দুদা যখন হাসপাতালে শুয়ে আছেন মৃত্যুশয্যায়, এখনও কানে বেঁধে আছে। আমি আর শিবাশিস গেছিলাম দেখতে, কবি শিবাশিস মুখোপাধ্যায়, যে শরীরটা কিন্তু আগে, শরীরটা কিন্তু আগে। এই যে শব্দটা, এই শব্দটা এখনও আমাদের কানে বাজে। নবেন্দুদা সম্পর্কে আরও বিস্তারিত অনেক কথা বলা যায়। স্বল্প পরিসরে আপাতত আমাকে এই তার সম্পর্কে স্মৃতিচারণ শেষ করতে হচ্ছে। প্রসঙ্গত আমার এখনও যেন মনে হয় ক্রান্তিকাল যখন তাদের নাটক নিয়ে মঞ্চে নামে, আড়াল থেকে কি নবেন্দুদার কোনো স্পর্শ আসে যে এখনও ধারাবাহিকভাবে এত সুন্দর তারা মঞ্চ উপস্থাপনা করছেন। কিছু বলবার
বলছিলেন। সুকুমার বললো একটা কথা যে আমি এই নাটকের দলের এখন প্রবীণ সদস্য, অনেকদিন ধরে আছি না। আমি 1975 সাল থেকে এই নাটক দলে আছি। নাটক দলটা সৃষ্টি হয়েছিল 1968 সালে। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, নবেন্দুদার সঙ্গে কিন্তু আমার পরিচয় যখন আমার 12 বছর বয়স। আজকে আমার 72, নবেন্দুদা বেঁচে থাকলে হতো 76। তার মানে তখন আমাদের বয়সের তখন 4 বছর। আমার যখন 12 বছর বয়স, তখন নবেন্দুদার সঙ্গে আমাদের ওই গ্রুপটার পরিচয়। নবেন্দুদা তখন থাকতেন, এখন আপনারা শত্রুরে যারা থাকেন তারা জানবেন, এই ওই বারাসাত রোড দিয়ে যেতে গেলে কনকাঞ্জলি যে স্বর্ণ দোকানটা, ওই বাড়িটাতে ওনারা ভাড়া থাকতেন। নবেন্দুদার ওখানে ভাড়া থাকতেন। নবেন্দুদার বাবা ছিলেন চারুচন্দ্র সেনগুপ্ত। তিনি একজন তৎকালীন অবস্থায় নাম করা শিল্পী, কিন্তু হয়তো খুব বেশি ভাগ্যেরই বলুন বা কোনো রকম ইয়েতে বলুন, খুব বেশি তিনি করতে পারেন, মানে সেই জায়গায় জানি। তবু তার শিল্পজগৎ তার নাম ছিল। আর একটা জিনিস ছিল, তার মা প্রতিমা সেনগুপ্ত। অদ্ভুত সাংগঠনিক গুণ ছিল। আমি থাকতাম তখন, এখন দক্ষিণপল্লী নাম, ওই বারমার্শাল কলোনি যেটা বলে, ওই বারমার্শাল কলোনিতে ভাড়া থাকতাম। ওখানে যে পাঠাগার আছে, সাধারণ পাঠাগার ছিল, এখন আর নেই, উঠে গেছে। সেই সাধারণ পাঠাগারটার সৃষ্টির মূলে নবেন্দুদার বাবা, নবেন্দুদার মা এবং অন্যান্য যারা ওখানে কিছু কিছু এরকম মানসিকতা তো থাকে, তাদের নিয়ে তারা ওই পাঠাগারটাকে তৈরি করলেন। ওই পাঠাগারের যে লোগো, সেটা কিন্তু নবেন্দুদার বাবার আঁকা। সেই ছবি, এটা আমার কাছে অনেকদিন ছিল, এখন আছে কিনা খুঁজলে পাওয়া যাবে। আর নবেন্দুদার মা ওই পাঠাগারে আমাদের বাচ্চাদের নিয়ে শুরু করলেন সব পেয়েছির আসর। আপনারা জানেন অখিল নিয়োগী মানে স্বপন গুলো, তিনি ওই সব পেয়েছি আসর নিয়ে করতেন। তার সঙ্গে যোগাযোগ করে আমাদের ওখানে একটি ইউনিট খুললেন। এই ইউনিটে আমরা তো নিজেরা অনেক রকম মানে অনুষ্ঠান করতাম, বিভিন্ন খেলাধুলা করতাম, খেলার মাধ্যমে ব্যায়াম ইত্যাদি করতাম। সবচেয়ে বড় কথা, এইখানে আমরা ওই বয়সে যাদের লেখা আমরা পড়তাম, শুকতারাতে মৌমাছি বলে একটা বই বেরোতো, সেখানে সেই সমস্ত লেখকরা আসতেন আমাদের ওখানে। যেমন স্বপনগুলো নিজে এসছেন, মৌমাছির বিমল ঘোষ এসছেন, তারপরে নারায়ণ গাঙ্গুলি এসছেন। নারায়ণগুলি একসময় ছিল তেলিদা নিয়ে আমাদের নারায়ণ গাঙ্গুলি। শিবরাম চক্রবর্তী এসছেন, বিভিন্ন বিখ্যাত কার্টুনিস্ট রেবতীভূষণ এসেছিলেন। রেবতীভূষণ এই কার্টুন আমরা জানেন যে একসময় যুগান্তরে তিনি করতেন এবং অদ্ভুত কার্টুনিস্ট ছিলেন। রেবতীভূষণ এসছেন, এরকম আরও অনেক, শৈলজানন্দ মুখোপাধ্যায় এসছেন। মানে শিশু সাহিত্যে যাদের নাম আছে, যারা গিয়েছিল, তারা প্রত্যেকেই ওই সাধারণ পাঠাগারে এসছেন, তাদের বক্তব্য রেখেছেন, আমাদের সঙ্গে তারা আলোচনা করেছেন, মানে আমাদের তার কথা শুনিয়েছেন। এটা হয়েছিল নবেন্দুদার মার সৌজন্য। অদ্ভুত সংগঠন ছিলেন এবং বিভিন্নভাবে ছিল। আর নবেন্দুদাদের ফ্যামিলিটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। বাড়ির A to Z, মানে সে রনিংদি থেকে আরম্ভ করে একদম নবেন্দু শেঠ পর্যন্ত সবাই ছবি আঁকতে পারত। আর সে ভালো মন্দ বিচার অন্য জায়গায়, কিন্তু সকলেই ছবি আঁকতে পারত এবং সকলেই কিছু না কিছু লিখতে পারত। এটা এই 12 বছর বয়স থেকে নবেন্দু দেখা, এবং তার সঙ্গে একসঙ্গে ফুটবল খেলেছি আমরা।
একসঙ্গে ফুটবল খেলেছি, আমাদের পাড়া দিয়ে ফুটবল টিম হতো, তাতে নবীনদার গোলকিপার তার সঙ্গে ফুটবল খেলেছি, বিভিন্ন রকমভাবে খেলাধুলা করেছি। আস্তে আস্তে নবীনদা ওই সাধারণ পাঠাগারের দায়িত্বে তার সেক্রেটারি হল। সেক্রেটারি হয়ে বোধহয় নবীনদা একটা অদ্ভুত জিনিস, মানে আমার মনে হয় এটা মনে করি যে বাবা এবং মা দুজনেরই গুণটা তার মধ্যে হয়েছিল। যেমন ছবি আঁকতে পারতেন তেমন ছিলেন সংগঠন। ওই লাইব্রেরির সেক্রেটারি হয়ে তিনি লাইব্রেরিটার শিশু সাহিত্য, মানে শিশুদের একটা বিভাগ তৈরি করলেন। তারপরে নবাঙ্কুর বলে একটি সাহিত্য পত্রিকা বার করলেন। এই সাহিত্য পত্রিকাতে নবীনদা বড় বড় লেখকের লেখাও যেমন নিয়ে আসতেন এবং আমাদের প্রত্যেককে বলতেন তোমাদের কিন্তু লিখতেই হবে, লিখবে, ছাপবো কি ছাপবো না সেটা আমি লিখব। নবীনদা সেই কাজগুলো করতেন। আমরা সাপ ব্যাংক যা পারতাম লিখে দিতাম নবীনদার হাতে। তারপর দাঁড়িয়ে থেকে কারো করে ছিল যে আমার একটা লেখা একবার বেরিয়েছিল, স্বপন ব্যানার্জি বলে একটি ছেলের, তার লেখা বেরিয়েছিল, মানে ওই ওই লেখাগুলো থেকে বেছে তাদের সাথে কথা বলে তৈরি করে করেছে। এইভাবে নবীনদার সঙ্গে পড়েছে। তারপরে নবীনদারা এখান থেকে চলে গেলেন গভর্নমেন্ট কোয়ার্টারে। সেখানে তখন আমাদের সঙ্গে একটু যোগাযোগ হচ্ছিল না। 1968 সালে তিনি ওখানে ক্রান্তিকাল গোষ্ঠীকে সৃষ্টি করলেন। তার আগে আমরা শুনলাম যে নক্ষত্র গোষ্ঠী একটি নাটক করছে নয়ন কবিরের পালা, যার নাটককার হচ্ছে নবেন্দু সেন। নবেন্দু সেন মানে কে? আমাদের নবেন্দুদা, আমাদের নবেন্দুদা। এই বলে একদিন নবেন্দুদাকে দিয়ে ধরলাম, নবেন্দুদা আপনি নাটক লিখেছেন, নাটক হচ্ছে, আমরা তোরা দেখবি? আচ্ছা বল কদিন যাবে। আমাদের টিকিট ইস্যু করে দিলেন, আমরা 5 জন গিয়েছিলাম, টিকিট ইস্যু করে দিলেন, আমরা নাটক দেখলাম। সত্যি কথা বলতে কি না, নয়ন কবিরের পালা ওই বয়সে, আর যেহেতু আমরা নাটকের সঙ্গে খুব যুক্ত নেই, সুতরাং তার দেখতে খুব ভালো লেগেছিল, কিন্তু তার অন্তর্নিহিত ব্যাপার ট্যাপারগুলো আমাদের বোঝার জায়গাটা ছিল না, সেভাবে বুঝতেও পারি। একদিন নবীনদা এসে বিভিন্ন কথা বলতে বলতে, নবীনদা নাটকটা তো ভালো বুঝতে পারলাম না, মানে কি বলতে চেয়েছেন। নিতক দেখলাম, ভালো লাগলো, মজা লাগলো, বেশ মজাদার নাটক। বললো আমার এখন সময় নেই, তুই এক কাজ কর, তোরা বাবুদাকে গিয়ে জিজ্ঞেস কর। বাবুদা বলতে মৃণাল ঘোষ। তারপরে বাবুদাকে ধরে বাবুদাকে জিজ্ঞেস করলাম, বাবুদা আমাদের নাটকটা বুঝিয়ে দিলেন যে এই ব্যাপার, এই বোঝাতে চেয়েছেন নাটক। তার পরবর্তী সেটা বাবুদের কাছে বোঝার পর গিয়ে আরেকবার দেখলাম, সেটাও সে নিজেদের টিকিট পয়সা দিয়ে টিকিট কেটে। দেখ এইভাবে তারপর নবীনদা নাটকে এসছে, ক্রান্তিকাল হয়েছে। ক্রান্তিকালে আমার তখন 68 সালে আমার কোনো যোগাযোগ ছিল না। 1975 সালে আমি ওই দক্ষিণপল্লী পাড়াতে একটি নহবত বলে একটি নাটক পাড়াগতভাবে সেই নাটকটা হয়। সেখানে আমি একটি চরিত্র অভিনয় করেছিলাম, যেটা সত্য বন্দ্যোপাধ্যায়ের যে গ্রুপটা এই নহবতটা করতো, সেই নহবতের যে চরিত্রটা বিকাশ রায় করেছিল, সেই চরিত্রটা আমি করেছিলাম। নবেন্দুদা একদিন আমার বাড়ি এসে বলল, তোকে আমাদের গ্রুপে যেতে হবে। ও ইতিমধ্যে আমি অবশ্য বলতে ভুলে গেছে, আমি ইতিমধ্যে একটা নাটকের দলে গিয়েছি, সেটা হচ্ছে চারণিক। সেখানে গিয়ে আমি কিছু শোভাও করেছি, পথের দাবি করেছি, তারপরে বৈকুণ্ঠের উইল, ওরা শরৎচন্দ্রের বইগুলো খুব বেশি করতো, পথের দাবি করছি, বৈকুণ্ঠের উইল করেছি, ইত্যাদিগুলো হচ্ছে। নবেন্দুদা একদিন গিয়ে আমার বাড়িতে হাজির বললো, তোকে আমাদের গ্রুপে আসতে হবে। আমি নবেন্দা, আমি তো ওখানে যাই, আমি ওখানে করছি। বলে না, ছেড়ে চলে আসে এই বলে। তবে
তবে চারণিকে আমারও যাওয়ার একটু অনীহা তৈরি হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে চারণিক দলটা ছিল এসইউসি বেস, মানে একেবারে পলিটিক্যাল পার্টির একেবারে সরাসরি গিয়ে, সেই জন্য আমার খুব একটা ভালো লাগছিল না বলে আমিও ছাড়তে চাইছিলাম। নভেম্বর ওই ক্রান্তিকালে এসে 1975 সালে আমি ক্রান্তিকালে আসি। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শিবাশিসবাবু তো নভেম্বর নাটক বা অন্যান্য অনেক কিছু নিয়ে আলোচনা করলেন, সেসবের দিন না। মানে নভেন্দুটাকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে অবশ্যই চিত্রকর, ভাস্কর্য, তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, যেটা ওই বিরসা মুন্ডা আমরা বোকারো গিয়েছি দেখে এসছি, তারপরে এই পানিহাটিতে এখানে যেটা ওই হ্যাঁ বাংলা ভাষার উপরে ইয়ে করা, তারপরে ওই গোবিন্দভূমি আছে, আরও অনেক জায়গায় আছে, অনাদি স্কুলে অনাদি ভট্টাচার্য ইয়ে রয়েছে, এগুলো নবীনদার কাজ, আরও অনেক কাজ করেছেন। তারপরে ওই একাডেমিতে যখন শো ইয়ে ছবির এক্সিবিশন করতো তখন গিয়েছি, এরকমভাবে গিয়েছি। ইতিমধ্যে নাটকও করে যাচ্ছে, নাটক লিখছেন, নাটক হচ্ছে এবং ক্রান্তিকাল গোষ্ঠী তৈরি করেছেন। তো এই নভেন্দুদাকে আমার যেটা মনে হয়েছে যে প্রথম হচ্ছে চিত্রকর, তো অবশ্যই মূলত চিত্রকর, তিনি তার বেসটাই চিত্রকর, কবিতা লিখেছেন, কবি, নাটক লিখেছেন এবং একজন সংগঠক। তার মানে এই বহুমুখী একটা প্রতিভা। তিনি ছবি আঁকতে পারেন, তিনি নাটক লিখতে পারেন, আবার তিনি নিজে একটা সংগঠন তৈরি করতে পারেন। শুধু ক্রান্তিকাল নয়, এটা পার্থ বোধহয় জানে, বোকারোতেও তিনি একটি নাট্যদল তৈরি করেছিলেন, তাই না? বোকারোতেও একটি নাট্যদল তৈরি করেছিলেন এবং সেই বোকারো নাট্যদলে তারাও বিভিন্ন জায়গায় নাটক শো করেছে এবং এখন বোধহয় ওই নাট্যদলের থেকে অনেকে, বেশ কয়েকজন সিরিয়ালে অভিনয় করছে। তার মধ্যে অচিনবাবু বোধহয় করছেন, অচিনবাবু এখন সিরিয়ালে, এই বৃদ্ধাশ্রম বলে যে ইয়েটা হচ্ছে তাতে অচিনবাবু করছেন, দ্বিতীয়টা আরম্ভ হয়েছে, তার মধ্যে সেটা আমি দেখিনি এখনো, বোধহয় আছেন। মানে ওই নভেন্দুদার তৈরি গ্রুপ থেকে উঠে এসে তারা আজকে একটা জায়গায় গেছে, মানে সেই গ্রুপটাও তৈরি করেছেন নভেন্দুদা। এদিকে ক্রান্তিকাল তৈরি করেছে নভেন্দুদাই মেইন, সঙ্গে মৃণাল ছিল। আজকে মৃণাল আমাদের গ্রুপটাকে, নভেন্দুদা নেই, গ্রুপটাকে চালিয়ে নিয়েছে। তাই এই নভেন্দুদার বহুমুখী, অনেকের মধ্যে অনেক এরকম আছে, এরকম বহুমুখী, নভেন্দুদার এই বহুমুখী প্রতিভাটা আমাকে সত্যি সত্যি খুব আপ্লুত করে। আমি বিস্ময়ে তাকিয়ে থাকি। আর এই ছবি আঁকার একটা বিস্ময়কর কথা বলি, যেটা আমি নভেন্দুদা মৃত্যু করে যে ইয়েটা ছিল তাতে লিখেছিলাম, যেটা আমার চিরকাল, মানে আমার এখন 72 বছর বয়স, কিন্তু এখনো সেটা মনে আছে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী। মানে এগুলো আমাদের দেখা, সুকুমার একটা কথা বললো যে নবীন্দ্রনাথ স্মৃতি নিয়েই আমরা কথা বলি, আমরা দেখিনি। সবাই কিছু দেখতে পারে না, আমরা রবীন্দ্রনাথকে দেখিনি, আমার বাবারা দেখেছে, আবার আমরা নবীন্দ্র সেন বা এই ধরনের মানুষদের দেখেছি, আবার তোমরা হয়তো আরও প্রতিভাধর কাউকে দেখবে, যাতে আমরা সব চলে যাব ইত্যাদি দিকে। কিন্তু বলছেন সেই ঘটনাটা একটু বলি। রবীন্দ্রনাথের 100 বছর সারা বাংলায় বিভিন্ন অঞ্চলে সেগুলো ইয়ে হচ্ছে, উদযাপন হচ্ছে। সাধারণ পাঠাগার তখন বললাম, নভেন্দুদার মা, বাবা, শিলাদি, ইলাদি, মানে পুরো নভেন্দুদার পরিবার এবং আরও কয়েকজন মিলে আছেন, চালাচ্ছেন। তারা শুরু করলেন রবীন্দ্রনাথের ওই জন্মশতবর্ষ পালন। এখানে কয়েকটা জিনিস হলো। একটা হলো, এটা নভেন্দুদার মাথা থেকে বেরিয়েছিল, একটা আলোচনা। এই আলোচনাটা এমনি আলোচনা তো আমরা গড়বড় করে যাচ্ছি করেছে, এবং এই আলোচনাটা বাচ্চারাই করবে, শিশুরাই করবে, যারা 16 বছর পর্যন্ত যাদের বয়স তারা করবে। নিয়মটা কি? নিয়ম হচ্ছে এখানে শুধু রবীন্দ্রনাথ নয়, আরও অনেক আছে। মানে আমাদের সাহিত্য জগতে মাইকেল থেকে শুরু করে
আরম্ভ করেছি। কি হবে, একজন ওই মনীষী বা মনীষীর সম্বন্ধে বলবে, আরেকজন পাশে তার ছবিটা নিয়ে দাঁড়িয়েছে। দুটো করে পার্ট ভাগ করা আছে। আবার এর যখন পার্টটা শেষ হয়ে যাবে তখন দ্বিতীয় জন এসে ওই যে ছবি নিয়ে দাঁড়িয়েছিল সে দ্বিতীয় ভাগটা বলবে, প্রথম ভাগ দিয়ে আবার ওই ছবি নিয়ে দাঁড়িয়েছে। এইভাবে মাইকেল ছিলেন, বঙ্কিমচন্দ্র ছিলেন, তারপরে শরৎচন্দ্র ছিলেন, তারপরে তোমার আরও যারা ছিলেন, রবীন্দ্রনাথ তো অবশ্যই, রবীন্দ্রনাথের এটা আরও বড় করে করা হয়েছিল। এটা এটা পরে আমরা শুনলাম এটা নবেন্দুদার মাথা থেকে বেরিয়েছে, নবেন্দুদা এই ইয়েটা বার করেছে। আর ওই যে ইয়েটায় জন্মশতবার্ষিকীতে উনি একটি ছবি এঁকেছিলেন। ছবিটা আমি যদি এখান থেকে ওই ছবিটা দেখি তাহলে দেখব একটা রবীন্দ্রনাথ, কিন্তু যত ছবিটার দিকে এগিয়ে যাব, একদম কাছাকাছি যখন ছবিটা গিয়ে দাঁড়াবো তখন দেখব ওই রবীন্দ্রনাথের মধ্যে 100টা রবীন্দ্রনাথ। তার মানে 100টা রবীন্দ্রনাথের ছোট ছোট মুখ দিয়ে একটা বড় রবীন্দ্রনাথ আঁকা। মানে দূর থেকে আমি যখন দেখব তখন সেটা একটা রবীন্দ্রনাথ, কিন্তু যখন আমি তার কাছে যাব তখন দেখব ওই ইয়েটার মধ্যে রয়েছে 100টা রবীন্দ্রনাথের মুখ, যেটা আমাদের ইয়ে করেছিল। এবং পানিহাটি তৎকালীন পৌর প্রতিষ্ঠান থেকে এই অঞ্চলে যারা রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র শতবর্ষ উদযাপন করবে তাদের একটা পুরস্কার ঘোষণা করেছিল, যাদেরটা তাদের ভালো লাগবে। এবং সে বছর মানে আমরা দক্ষিণ পল্লী থেকে বাংলাদেশের সাধারণ পাঠাগার কিন্তু প্রথম হয়েছিলাম। এবং প্রথম হওয়ার কারণ হচ্ছে ছবি। ওই ছবি আর একটা ছবি এঁকেছিলেন রবীন্দ্রনাথ, এঁকে সব লাইনগুলো মনে নেই, একটা কবিতা দুটো করে লাইন নেওয়া, আর সেই দুটো লাইনের মধ্যে যে অন্তর্নিহিত ব্যাপারটা সেটা ছবি দিয়া। যেমন একটা লাইন আমার এখনো মনে আছে, রান্নাঘরের চালে তিনটি শালিক ঝগড়া করে। এই লাইনটা একটা রান্নাঘর, তার উপরে 3টে শালিক ঝগড়া করছে আর নিচে ওই লাইনটা। এইভাবে পুরো কবিতাটা নবেন্দুদা এঁকেছিলেন। শুনেছি নবেন্দুদার বাড়ি আরে পরে শুধু নবেন্দুদারই এটা আমি ছিল, নবেন্দুদার বাড়ির সকলেই সেটাতে সাহায্য করেছিল। এই সব জন্যই সেবার কিন্তু ওই সাধারণ পাঠাগার এটা আমরা প্রথম হয়েছিলাম। কিছু ক্লাব লাইব্রেরি কিছু গ্র্যান্টও পেয়েছিল, বই বইও পেয়েছিল। এবং তার ফলে আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরি, যেটা খড়দায় আর ডিস্ট্রিক্ট লাইব্রেরিটা, সেই ডিস্ট্রিক্ট লাইব্রেরির অ্যাফিলিয়েশন পেয়েছিলাম। বলতে ডিস্ট্রিক্ট লাইব্রেরি তখন আমাদের ওর পর থেকে প্রতি বছর মানে প্রতি মাসে তারা আমাদের 10খানা করে বই দিয়ে দিত। 10খানা বই আমরা রিসিভ করতাম। এই 10খানা বই পাঠকের পড়া হয়ে গেলে পরে আবার তারা নিয়ে যেতে, আবার নতুন 10খানা বই আমাদের দিয়ে যেত। এটা একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি বিভিন্ন ইয়ে করছিল। আমরা ওই ঘটনার পর থেকে ওই সুযোগটা পেয়েছিলাম। এবং যার জন্য সেটা নবেন্দুদার সৌজন্যে, নবেন্দুদার মার সৌজন্যে, মাও অল্প বয়সে চলে গেছেন। আমরা আমরা যখন 7-9 পড়ি এরকম সময় নবেন্দুদার মা চলে যান। নবেন্দুদা প্রায় শিলাদের কাছেই মানুষ। এই পরিবার মানে একটা অদ্ভুত পরিবার, যাদের মধ্যে একটা কালচার বলতে যেটা বলে, সংস্কৃতির ধারক বাহক বলতে যে বিভিন্ন ফ্যামিলির কথা বলা হয়, নবেন্দুদের ফ্যামিলি তাই। এদের বাড়ির প্রত্যেকে ছবি আঁকতে পারতেন, প্রত্যেকে কিছু না কিছু লিখতে পারতেন, গান করতে পারতেন। এইগুলো আমার খুব ছোটোবেলা থেকে, মানে 12 বছর, ছোটোবেলা বলতে 12 বছর বয়স থেকে আমার দেখা। সুতরাং এই এছাড়া বিশেষ কিছু মানে নাটক নিয়ে তো শিবাশিদা আলোচনা করলেন, যারা নাটকের লোক তারা আলোচনা করবেন। আমি ব্যক্তিগত কিছু কথা বলে বক্তব্য শেষ।
নবেন্দু সেন স্মরণে তারই নাটক নিয়ে ফোন আলাপ। হ্যাঁ, হ্যালো সুজয়, এই করোনা আবহে কেমন আছো? আমি সুবীর বলছি। হ্যাঁ, আমি ভালো আছি। মনে পড়ে সেই কবেকার কথা, আমরা একসঙ্গে নয়ন কবিরের পালা দেখতে গিয়েছিলাম। দেশে কি রোগ গেল বলতো, সবসময় দূরত্ব বজায় রেখে চলতে বলছে, তাই তো সরকারি বৃত্তের বাইরে কিছুতেই বেরোতে পারছি না। বেরোলেই পুলিশ কান ধরে ওঠবোস করিয়ে ছাড়বে, বুঝেছ? তাই ফোনেই সকলের সঙ্গে যোগাযোগ রাখছি। এই লকডাউনে কত মানুষ কর্মহীন হয়েছে বলতো, দুবেলা দুমুঠো খাবার মতো টাকা পয়সা নেই, তার উপর আবার বর্ধিত বিদ্যুৎ বিল। মানুষ রাগে ক্ষোভে ফুঁসছে, সরকারের কাছে তারা সমবেত সওয়াল জবাব চাইছে। এর মধ্যে নাটকের দলগুলো অনেক ভালো ভালো কাজ করছে। এই রোগের হাত থেকে বাঁচতে প্যান্টোমাইমের মাধ্যমে তারা মানুষকে সচেতন করছে। দেখো, যে দেশটা এক সময় ছিল সারা পৃথিবীর মধ্যে দ্বিজভূমি, সেই দেশটা আজ কিছু মানুষের দোষে একটা মল্লভূমিতে পরিণত হয়েছে। এখানে পালোয়ানি কসরত না জানলে কেউ বাঁচতে পারবে না। দেখছো না, এখনো দেশের নারীরা কিছু অসৎ মানুষের লালসার শিকার হয়ে আতঙ্কে প্রজায়নীর মতো জীবনযাপন করতে হচ্ছে। কি অরাজকতা চলছে বলতো, গায়ের জোরে সাধারণ মানুষকে তাদের পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ করে রাতারাতি সেটা শত্রু সম্পত্তি বানিয়ে দিচ্ছে। আমাদের মামার বাড়িটা ওই সব জমি ব্যবসায়ীদের হাত থেকে বাঁচাতে ব্রহ্মা খুব চেষ্টা করছেন। আমার মামার বাড়িতেই ছোটবেলায় প্রথম মিষ্টি কুটুম পাখি চিনেছিলাম। সে কথা মনে পড়লে খুব কষ্ট হয়, বুঝলে? কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমাদের তরুণ প্রজন্মের অভিমুখ সঠিক, তারা দেশের এই অবস্থার পরিবর্তন আনবেই। রাষ্ট্রের বিরুদ্ধে কোনো শিক্ষিত মানুষ সত্যি কথা বললেই আর্কিমিডিসের মৃত্যু যেমন হয়েছিল, ঠিক তেমনি গোপনে তোমাকে মরতে হবে। পোস্টমর্টেম করার সুযোগ দেবে না। যাক, ডাক্তার কাপিল খান অবশেষে জেল থেকে মুক্তি পেলেন, ওনাকে আদাব জানাই। সুন্দরবন থেকে নাকি বাঘ পালিয়ে এসে লোকের বাড়ির বন তুলসীর ঝোপে ঘাপটি মেরে বসে আছে, তাই বনকর্মীরা তুলসী বনের বাঘ ধরতে চারিদিকে জাল বেঁধেছে। এবারে পৌষ বেলায় বেড়াতে গিয়ে নীল মাটির লাল কাপড় দিয়ে শিল্পীদের হাতের কাজ দেখে আমরা অভিভূত। ঠিক আছে, আবার পরে কথা হবে, এখন রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। শুধু পথে লেখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে তীর আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কেবলই ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি
বন্ধু রহ রহ সাথে আজি সঘন শ্রাবণ প্রাতে বন্ধু রহ রহ